পঙ্কজ বাঙালি আর হনুমান সিং বিহারি। ম্যাট্রিক পাশ করে দুজনে পার্টনার কলেজে ভর্তি হয়েছিল। একই হোস্টেলের একই ঘর জায়গা পেয়েছিল। পঙ্কজ পড়তে এসেছিল হাজিপুর থেকে, তার হনুমান এসেছিল নন্দনপুর নামে এক গ্রাম থেকে। এক ঘরে থাকার ফলে দুজনের মধ্যে খুব ভাব হয়ে গিয়েছে। পঙ্কজ হনুমানকে হনু বলে ডাক, হনু পঙ্কজকে বলতো পাঙ্খা। পঙ্কজের চেহারা সাধারণ বাঙালি ছেলে, লম্বা একখানা শরীর, চোখে মুখে বুদ্ধির ছাপ। সে লেখাপড়ায় ভালো, আবার খেলাধুলাতেও ওস্তাদ। হনুমান্তের চেহারা রাজপুত্রের, টকটকে রং, মুখশ্রীর তুলনা নেই। লেখাপড়ায় একটু নরম, কিন্তু হকি, ফুটবল, ক্রিকেট সব খেলাতেই আছে। কলেজের হোস্টেলে বছর খানেক কাটাবার পর গ্রীষ্মের ছুটি এসে পঙ্কজ হনুমন্তকে জিজ্ঞেস করলো, হ্যাঁ বলো, গরমের ছুটিতে এবার গায়ে গিয়ে কি করবি? হনু একটু লজ্জিত ভাবে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, কি আর করবো, খাবো, ঘুমাবো, কাবাডি খেলবো। পঙ্কজ তার মুখের ভাব লক্ষ্য করছিল, তার পাশে গিয়ে বসে বলল, আর কি করবি? আর কিছু না। আচ্ছা পঙ্খা, তুমিও আমার সঙ্গে গায়ে চল না, দুজনে পাহাড়ি জঙ্গলে বেড়াবো, পাখি শিকার করবো। পাখি শিকার করবো কি দিয়ে? লাঠি দিয়ে? আরে না না, আমার বাবার বন্দুক আছে, দোনালা বন্দুক। তাই নাকি? আচ্ছা বেশ, তাহলে যাবো। কিন্তু তুই গায়ে গিয়ে আর কি কি করবি? বাবা আমার বিয়ে সম্বন্ধ করেছেন, এই ছুটির মধ্যেই বিয়ে হবার কথা। হ্যাঁ বলিস কি রে, এরই মধ্যে বিয়ে? তোর বয়সীমা কত হবে? 18। আমার মোটে ইচ্ছে নেই, কিন্তু কি করবো, আমাদের বংশের এই রেওয়াজ। যে সময়ের কাহিনী, তখনও ভারতবর্ষে ইংরেজ রাজত্ব শেষ হয়নি, স্বাধীনতার হাওয়া আমাদের গায়ে লাগেনি। পঙ্কজ বলল, আচ্ছা বলো, তুই তোর হবু বউকে দেখেছিস? শাদি সে পেলে বউকে দেখতে আছে? ও ভিন গায়ের মেয়ে, শুনেছি লেখাপড়া জানে না, খাজা মুখ্য। আচ্ছা তুই চল না ভাই, তুই যদি বাবাকে বলিস আমার ইচ্ছা নাই, বাবা নিশ্চয়ই তোর কথা শুনবেন। আচ্ছা ঠিক আছে, তবে যাবো তোর সঙ্গে। পঙ্কজ নিজের বাড়িতে এসে তারপর ছুটি আরম্ভ হলে দুই বন্ধু নন্দনপুর গ্রামে চলল। পাটনা থেকে গয়া লাইনে মাইল 25 গেলে ছোট্ট একটা স্টেশন পড়ে, এইখানে ট্রেন থেকে নামতে হয়। তারপর 5 মাইল গরুর গাড়ির রাস্তা। হনুমন্তের বাবা গরুর গাড়ি পাঠিয়েছিলেন। গরুর গাড়ির পুরনো গাড়োয়ার সিধিরাম গোয়ালা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে, আরো কয়েকজন যাত্রী উপরে। পঙ্কজ আর হনুমান এই কামরা থেকে নামলো। সেই কামরাতে একটি পরিবার উঠে, স্বামী, স্ত্রী এবং একটি 10-11 বছরের ফুটফুটে মেয়ে। হনুমান তাদের চিনে না, সে তাদের পারে এক নজর তাকালো। তারা কামরায় গিয়ে বসলো। গাড়ি ফেলিরাম চোখ মরকে বলল, হনুমন্ত ভাইয়া, কেমন দুলহান দেখলে? দুলহান मतलब বউ? কাহা? বাহ, দেখলে না? আরে শ্যামানন্দ সিং তার স্ত্রী আর মেয়ে রাম দুলারিকে নিয়ে গয়া পুজো দিতে গেল, ওই মেয়ে তো তোমার বউ হবে। ওই 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 পুচকে মেয়েটা? রাম রাম রাম। পঙ্কজ হেসে বলল, দেখতে কিন্তু ভারী সুন্দর, তোর সঙ্গে খুব মানাবে। ওইটুকু বিড়াল ছাড়ার মতো মেয়ে? না, আমি বিয়ে করবো না। মেয়েটার না। হনুমন্ত মুখ গোমরা করে গরুর গাড়িতে উঠে বসলো। পঙ্কজ আর কিছু বলল না, গাড়িতে উঠলো। মালপত্র তুলে নিয়ে ছেদিরাম গাড়ি ছেড়ে দিলে। পাথুরির রাস্তা, চারিদিকে দৃশ্যপাত, উঁচু নিচু ঢেউ খেলানো জমি, সামনে দূরে ছোট ছোট লম্বাটে ধরনের পাহাড় কুমিরের মতন পড়ে আছে। তাদের ফাঁকে ফাঁকে চাষের জমি, গাছপালা গ্রীষ্মের তাপে শুকিয়ে গেছে। ঘন্টা দেড়েক পরে তারা গ্রামে এসে পৌঁছে। বেশ বর্ধিষ্ণু গ্রাম, প্রায় 250 ঘর মানুষের বাস, বেশিরভাগই ভূঁইয়া রাজপুত। তাছাড়া 2-4 ঘর কামার, কুমোর, ময়রা, গয়লা, ছুতো, নাপিত আছে। গ্রামটি ভারী শ্রীমন্ত, একে প্রকাণ্ড দিঘিকে ঘিরে লোকালয় গড়ে উঠেছে। কতদিনের পুরনো দিঘি কেউ বলতে পারে না। 4টি পাড়ে পাথর বাঁধানো ঘাট, মাঝখানে দাগচক্ষু জল টলটল। অতি বড় অনাবৃষ্টির বছরেও দিঘির জল শুকোয় না। হনুমন্তের বাড়িটা দিঘির পশ্চিম দিকে ঘাটে, সেগেলে গড়নের দোতলা বাড়ি। ছোট ছোট জানলা দরজা, মোটা মোটা কপাটের উপর লোহার গুল বসা, যেন ছোটখাটো গরুর গাড়ি গিয়ে বাড়ির সামনে দাঁড়াতেই হনুমন্তের বাবা রঘুবীর সিং বেরিয়ে এল। হনুমন্তের চেহারা যদি হয় রাজপুত্রের মতন, রঘুবীর সিং এর চেহারা রাজার মত। বয়স 45, প্রসন্ন। তিনি এসে দাঁড়ালে হনুমন্ত পঙ্কজের পরিচয় করিলেন। তিনি হাসি মুখে বললেন, এসো বাবা, এসো এসো। গরুর গাড়ি হাঁটরানিতে নিশ্চয় খুব খিদে পেয়ে গেছে তোমার। দুজনের কাঁধে 2 হাত রেখে তিনি তাদের বাড়ির মধ্যে নিয়ে গেলেন। হনুমান মায়ের সঙ্গে দেখা করতে দোতলায় চলে গেল। নিচের তলা একটা ঘরে
পঙ্কজকে নিয়ে গিয়ে রঘুবীর সিং বললেন, এই ঘরে তোমরা দুই দোস্ত আরামসে থাকবে। ঘরে পাশাপাশি দুটি খাট পাতা, একটি চৌকির ওপর খাবার ঢাকা দিয়ে রাখা রয়েছে। কিছুক্ষণ পরে হনুমান ফিরে এলো। দুজনে খেতে বসলো। নানান রকম খাবার, কচুরি, সিঙ্গারা, বালুশাহী, গোলাপ জামুন, মতিচুর। দুজনে পেট ভরে খেলো। খাওয়া শেষ হলে হনুমন্ত বলল, চল পঙ্কা, তোকে আমাদের গ্রাম দেখিয়ে দি, চল চল, মজা আগে। তখন বেলা 11টা বেজে গেছে। মাথার ওপর কড়া রোদ, কিন্তু রোদ্দুর ওদের গায়ে লাগে না। দুই বন্ধু গ্রামের রাস্তায় রাস্তায় কিছুক্ষণ বেড়ালো। মাঠ কোঠা একটা বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় শুনতে পেল মেয়েলি গলায় কান্নার আওয়াজ। হনুমান দাঁড়িয়ে পড়ল। বাড়ির সামনে কেউ নেই। একটি বুড়ো লোক লাঠি ধরে রাস্তা দিয়ে আসছে। হনুমান তাকে জিজ্ঞেস করলো, মাহাতো, হ্যাঁ মাহাতো, ভেঙ্কুরামের বাড়িতে কান্নাকাটি কিসের? মাহাতো চিবিয়ে চিবিয়ে বলল, ইয়ার ওই বাবা, ভেঙ্কুরাম পরশু সকালে প্রার্থনা গিয়েছিল, বুঝলে? কাল রাত্রে বাড়ি ফিরে আসবার কথা, কিন্তু সে বেরেনি। আজ সকালে তার বউ বাবাজির কাছে গিয়েছিল। বাবাজি ইশারায় জানিয়েছেন ভেঙ্কুরাম নাকি মরে গেছে। ভাবো একবার। হনুমান কি বলবে ভেবে পেল। বুড়ো মাহাতো নিজে থেকেই বলে চল, ভেঙ্কুটা হঠাৎ বড় লোক হয়েছিল। 2 বছরের 10 বিঘে জমি কিনেছিল। ওকে সোনার গয়না দিয়েছিল। অত সত্যি কপালে সহ্য হয়। দুই বন্ধু আবার চলতে শুরু করল। যেতে যেতে পঙ্কজ জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, এই বম্বম দাস বাবাজিটি কি? একজন সাধু, গ্রামের কিনারে থাকেন। বমি সাধু, তাই কারোর সঙ্গে বাত নেই করছে, কেবল মাঝে মাঝে বম বম করে। চল ওকে দেখাই। সাধুদের উপর পঙ্কজের ভক্তি ছিল না। সে একটু ঠাট্টার স্বরে বলল, ওরে বাবা, এই সাধু বাবা বুঝি ভূত ভবিষ্যৎ সব দেখতে পারেন নাকি? আরে ভূত ওরকম সাধু নয়, কারোর সঙ্গে বাতই করে না, জপ তপ নিয়ে থাকে। পর কেউ গম্ভীর প্রশ্ন নিয়ে ওর কাছে গেলে উনি ইশারে মেয়ে জানিয়ে দেন। গ্রাম পেরিয়ে কিছু দূর পূর্ব দিকে গেলে একটা আম বাগান পড়ে। সেই আম বাগানে প্রকাণ্ড আম গাছের তলায় একটা চালা ঘর। ঘরের সামনে এক গাদা ছাইয়ের ওপর ধনী চলছে। ধনির সামনে বসে আছে বম্বম দাস বাবাজি। বয়স আন্দাজ 50, বেশি দাড়ি গোপ নেই। মাথায় কাঁচা পাকা চুল কাঁধ পর্যন্ত এসেছে। কপালে বর্ষটিকা, মুখের ভাব সাধু, চোখে স্বচ্ছ সহজ। হনুমান গিয়ে প্রণাম করল। পঙ্কজ হাত জোর করে মাথা নোয়াল। বাবা হাসি হাসি মুখে দুজনের পারে চাইলে। হনুমান বলল, আজ गर्मी की छुट्टी में বাড়ি এসেছি। এ আমার কলেজের বন্ধু। বাবুজি, এ ভেকুরাম না পেয়ে মর গিয়া ক্যা? বাবার মুখের হাসি মিলিয়ে গেল। তিনি স্থির হয়ে বসে রইলেন উত্তর দিয়ে। পঙ্কজ হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা সাধু বাবা, সামনের পরীক্ষায় আমরা কি পাশ করব? বাবার মুখ আবার প্রফুল্ল। এবারও তিনি উত্তর দিলেন, কেবল চোখ তুলে উঁচু দিকে চাইলেন। এই সময় একটু আশ্চর্য রকমের ব্যাপার ঘটল। বাগানের গাছে গাছে আম ফলেছে, চারিদিকে পাকা ফলের গন্ধ। হঠাৎ দমকা হাওয়া এসে গাছের ডালপালা নাড়িয়ে দিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে দুটি রং ধরা সোনালি আম গাছ থেকে খসে মাটিতে পড়ল। তারপর গড়াতে গড়াতে টুনির পাশে রেখে স্থির হল। বাবাজি আম দুটো তুলে দুই বন্ধুর হাতে দিলেন। কৌতুক ভরা চোখে চেয়ে হাত তুলে তাদের বিদায় দিলেন। বললেন, বম বম। দুজনেরই যেন ধন্দ লেগে গিয়েছিল। তারা যন্ত্রের মতন কয়েকবার গিয়ে পরস্পরের মুখ চেয়ে বোকাটে হাসি হাসি। তারপর হনুমান উত্তেজিত চাপা গলায় বলল, বোকা, হ্যাঁ বোকা, বুঝতে পারলি আমরা দুজনে পরীক্ষায় পাস করবো কি কথা বাবা ইশারায় জানিয়ে দিলেন। হ্যাঁ, তাই হবে, কিন্তু একটা বড় ভুল হয়ে গেল রে। বাবাকে জিজ্ঞেস করলে হতো তোর বিয়ে কবে হবে। না না, বাবাজি কি সব বাজে প্রশ্ন করলে গুসা হতে। চল চল, ওকে তোকে একটা মজার জিনিস দেখাই। কি মজার জিনিস? আমাদের রাজবাড়ি, নন্দনগড়ের রাজবাড়ি। সে আবার কি রে? আমার পূর্বজরা মানে আমার পূর্বপুরুষেরা এক সময় পর এ তল্লাটের রাজা ছিলেন। হ্যাঁ, আজ রাত্রিরে পিতাজির মুখে গল্প শুনিস। আমবাগানের ওপারে খানিকটা পাথরের মাঠ। তারপর হঠাৎ মাঠ শেষ হয়ে গেছে। মাঠের কিনারায় একটা প্রকাণ্ড তেঁতুল গাছ, তারপরেই অতল স্পর্শ খাদ। প্রায় 100 গজ চওড়া 150 গজ লম্বা জায়গাটা ধসে গিয়ে একটা বিরাট গহ্বরের সৃষ্টি হয়েছে। গহ্বরের চারপাশ খাড়া উঁচু শক্ত পাথর দিয়ে তৈরি। নিচে নামার কোনো রাস্তা নেই। তেঁতুল গাছটা
খাদের উপর খানিকটা ঝুঁকিয়ে আছে। তার একটা ডাল ধরে পঙ্কজ নিচের দিকে উঁকি মারে। 50-60 গজ নিচে খাদের অসমতল জমির উপর ঝোপঝাড় গজিয়েছে। এখানে ওখানে চাপ চাপ পাথরে ঢিপি পড়ে আছে। তার মধ্যে দূরের একটা ঢিপি। বেশ, এখান থেকে কেউ যদি নিচে পড়ে যায় তার নির্ঘাত মৃত্যু। পঙ্কজ বলল, এই হলাম, তোর রাজবাড়ি কোথায় রে? হনুমান বড় ঢিপির দিকে আঙুল লিখে বলল, ও দেখলে আমাকে? হ্যাঁ, ওইখানে রাজবাড়ি ছিল, এখন মাটি চাপা পড়েছে। ছোটবেলায় বচপন মে কাহানি শুনেছি, অনেক বছর আগে এখানে ভীষণ ভূমিকম্প হয়েছিল। ও রাজবাড়ি শুধু এই পুরা এলাকা সমস্ত মাটির নিচে তলিয়ে যায়। আমার সব কথা ঠিকভাবে মনে নেই, তবে তুই যদি শুনতে চাস রাত্রিরে পিতাজিকে জিজ্ঞেস করিস। পিতাজি জানে আমাদের পূর্বপুরুষ পুঁথি লিখে গেছিলেন। সে তালপাতার পুঁথি এখনো আমাদের বংশে আছে। দুজনে বাড়ি ফিরে দিঘিতে স্নান করে খেতে বসল। দোতলায় খাবার ঘর। রঘুবীর সিং দুজনকে দুপাশে নিয়ে খেতে বসল। হনুমন্তের মা পরিবেশন করলেন। মোটাসোটা ফর্সা মানুষ, হাসি ভরা মুখে, প্রকাণ্ড মুক্ত নয়। খেতে খেতে হনুমান জিজ্ঞেস করল, और ये फेकुराम नापित सच में मर गया? কিছু বোঝা যাচ্ছে না। কুछ দিন থেকে ফেকুরামের চাল চলন একদম বদলে গিয়েছিল। আগে ফেকু গায়ের লোকের চুল ছেটে দাড়ি কামিয়ে যা 2-4 পয়সা পেত তাতে কষ্টে সৃষ্টে পেট চালিয়ে দিত। তারপর হঠাৎ সে পাটনায় যেতে শুরু করলো। যেদিন যায় তার 2 দিন পরে ফিরে আসে। দেখতে দেখতে তার অবস্থা একদম ফিরে গেল। গা শুদ্ধ লোকের চোখ টানালো, কিন্তু কেউ বুঝতেই পারলো না ফেকু কোথা থেকে টাকা নিয়ে আসে। আমার বিশ্বাস ফেকু পাটনায় কোনো চোর ডাকাতের দলে মিশেছিল। শেষ পর্যন্ত অধর্মের ফল ফুলে গেল। ফেকু হয়তো পুলিশের হাতে ধরা পড়েছে কিংবা ডাকাতের দল তাকে খুন করেছে, কিছু বলা যায় না। তবে মৌনি বাবা নাকি জানিয়েছেন ফেকু বেঁচে নেই। তাই হবে, বাবার কথা কখনো মিথ্যা হয় না। 2-4 দিনের মধ্যে পাকাপাকি জানা যাবে। আর কোনো কথা হলো না এ বিষয়ে। পঙ্কজ বলল, রাজবাড়ির গহ্বর দেখে রাত্রিরে আপনার কাছে গল্প শুনবো। রঘুবীর খুশি হয়ে বললেন, বেশ বেশ বেশ, সন্ধ্যার পর চবুতরায় বসা যাবে। ঠিক হ্যাঁ? দুপুরবেলাটা দুই বন্ধু নিজের নিজের খাটে শুয়ে কাটালো। তারপর উঠে খানিকক্ষণ দাবা খেললো। সূর্যাস্ত হতে বেশি দেরি নেই দেখে পঙ্কজ বলল, এই হলো, চল একটু বেরিয়ে আসি। দুপুরের খাবারটা না এখনো হজম হয়নি। তা চল। কোন দিকে যাবি? রাজবাড়ির দিকে। রাজবাড়ির গর্ত তো দেখলি, আর কি দেখবি? আমার দেখবো, জায়গাটা বড় ভালো লেগেছে রে। দুজনে বেরোলো। রাজবাড়ির খাদের কাছে গিয়ে তেঁতুল তলায় বস। সূর্য তখনও অস্ত যায়নি, কিন্তু ঝাঁকড়া তেঁতুল গাছের তলায় অন্ধকার। নিচে গহ্বরের তল পর্যন্ত দেখা যায় না। কালো জলের মতন অন্ধকার ভরে উঠেছে। মনে হয় সূর্যাস্ত হইলে গহ্বর কানায় কানায় কালো জলে ভরে উঠবে। পঙ্কজ সেই দিকে তাকিয়ে তাকিয়ে কেমন যেন প্রচ্ছন্ন হয়ে পড়ল। पंखा, अरे पंखा, কি ভাবছিস? ভাবছি অতকাল আগে এখানে একদল মানুষ বাস করতো। সন্ধে হলে চারিদিকে কেমন আলো জ্বলে উঠত। রাজবাড়ির মেয়ে পুরুষ নানা কাজে ঘুরে বেড়াতো। এমন ছিল রে তাদের জীবন। তারা কি ভাবতো, কি কাজ করতো? যেদিন ভূমিকম্প হয় সেদিন তারা কি করছিল? পঙ্কজ আপন মনে বলে চলল। এলো মেলো কল্পনার কথা, ইতিহাসের ছাপ। অতীতের কথা ভাবতে তার ভালো লাগে। আহা, অতীত যদি কথা কইতে পারতো। কথা কও অনাদি অতীত। কিছুক্ষণ তার কল্পকথা শুনবার পর হনুমান হাসতে হাসতে উঠে দাঁড়ালো। তার হাত ধরে টেনে বলল, বহুত ওঠ, এবার বাড়ি যাই। 500 বছর আগে যারা মরে গেছে তাদের কথা এখন ভেবে কি হবে? হ্যাঁ, তুই না একটা আসতে দিন। তাই বলে বাড়ি ফিরে গিয়ে তারা দেখলো ভাঙের শরবত তৈরি হয়েছে। দই, মিছরি, গোলমরিচ, শশার বিচি দিয়ে অপূর্ব ঠান্ডাই শরবত। গ্রীষ্মকালে এতে শরীর ঠান্ডা থাকে, রাত্রিরে ভালো ঘুম হয়। হনুমন্ত বড় একটা ঘটি ঠান্ডাই নিজেদের ঘরে নিয়ে এসে বলল, पंखा আয়। দুজনে বসে বসে ঘটি শেষ করল। চাকরেরা ঘরে ঘরে কেরোসিন লণ্ঠন রেখে গেছে, ধূপ ধুনো দিয়েছে। দোতলায় ঠাকুর ঘরে ঠাকুরের শীতল ভোগ হচ্ছে। শাক, ঘড়ি, ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে। পঙ্কজের মনে হলো সে কতকাল আগেকার ভারতবর্ষে ফিরে গেছে। চাকর এসে জানালো মালিক চবুতরায় তলব করেছে। দুজনে উঠে বাইরে গেল। বাড়ির সামনে শান বাঁধানো গোল চত্বর, তার উপর জাজিম পাতা হয়েছে। দুটি মোটা তাকিয়ার মাঝখানে রঘুবীর সিং বসেছে, হাতে গড়গড়ার নল।
গয়ার তামাকের অঙ্গুরি গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। রঘুবীর সিং এর গায়ে মিহি মলমলের আঙ্গরাটা, কানে কুণ্ডল, গলায় হার, তাকে শিকারের রাজার মতন দেখাচ্ছে। আকাশে চাঁদ আছে, বেশ কোমল চাঁদ। তারই আলোয় পঙ্কজ আর হনুমান রঘুবীর সিং এর সামনে গিয়ে বসল। রঘুবীরও ঠান্ডায় খেয়েছিল, তার মন প্রফুল্ল, মুখে প্রসন্ন হাসি। তিনি বললেন, আমি হনুমন্তের শাদি তো ঠিক করে নিয়েছি। পাশের গায়ে শ্যামনন্দন ও মতলব কি বলে ভারী গৃহস্থ তার নেই আছে, শ্রাবণ মাসে বিয়ে দেব। পঙ্কজ, তোমাকে কিন্তু আসতে হবে। পঙ্কজ চকিতে হনুমন্তের দিকে চেয়ে দেখেও সে ঘাড় হেঁট করে আছে। পঙ্কজও ঘাড় হেঁট করে দ্বিধা ভরে বলল, আপনি দাদাজি? রঘুবীর তার দ্বিধা লক্ষ্য করলেন, বললেন, তুমি নন্দনগড়ের গল্প শুনতে চাইছিলে না? তাহলে বলেই শোনো। কয়েকবার গড়বড়া নলের টান দিয়ে তিনি বলতে আরম্ভ করলেন, আজ থেকে করিবন 500 বছর আগে এখানে নন্দনগড় নামে একটা রাজ্য ছিল, ছোট রাজ্য। আজকাল একটা জেলার আয়তন যতখানি, ততখানি জায়গা নিয়ে রাজ্য। আশপাশে এমনি ছোট ছোট রাজ্য আরো আছে। তখন মোগলেরা ভারতবর্ষে ঢুকেছে। মোগল পাঠানে মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে। তার মধ্যে ছোট ছোট হিন্দু রাজ্যগুলি কোনো মতে টিকে আছে। যারা নন্দনগড় রাজ্য স্থাপন করেছিলেন তারা ছিলেন রাজপুত ক্ষত্রিয়। বহুত পহলে রাজস্থান থেকে বেরিয়ে পূব দিকে এসে এই এলাকায় রাজ্য স্থাপন করেছিলেন। রাজ্যের মাঝখানে পাথর দিয়ে দুর্গ রচনা করেছিলেন। এই দুর্গে ছিল একাধারে তাদের রাজপুরী, তাদের রাজধানী। রাজস্থান ছেড়ে আসার পরও রাজপুতেরা নিজেদের রীতিনীতি, আচার ব্যবহার এসব ছেড়ে দেন। শরৎকালে হরিণ বরাহ মারবার জন্য শিকারে বেরোতেন। ওই কি বলে না তোমাদের 12 মাসে 13 পার্বণ, এইসব তো লেগে থাকতো। মাঝে মাঝে পড়শি রাজার সঙ্গে যুদ্ধ বেঁধে যেত। ছেলে মেয়ের বিয়ে হতো জাতের উপর, এক রাজার ছেলের সঙ্গে অন্য রাজ্যের মেয়ে। এমনি ভাবে কত শতাব্দী কেটে গেল, তারপর হঠাৎ একদিন এলো যে দিনটা নন্দনগড় রাজ্যের শেষ দিন। হঠাৎ ভাগ্য বিপর্যয় হয়ে গেল। এক মুহূর্তে সব খতম হয়ে গেল। সে সময় যিনি নন্দনগড়ের রাজা ছিলেন তার নাম ছিল বলবন্ত সিং। আমার পূর্বপুরুষ যশবন্ত সিং ছিলেন রাজার ছোট ভাই। রাজ পরিবারের 80 জন স্ত্রী পুরুষ একসঙ্গে দুর্গে বাস করতেন। রাজা বলবন্ত সিং এর বড় ছেলে যুবরাজ কুমার সিং এর শাদী ঠিক হয়েছে পাশের একটি রাজ্যের রাজকন্যার সঙ্গে। 1 মাস ধরে রাজ্যে হই হই আমোদ আহ্লাদ সব চলতে লাগলো। তারপর যুবরাজ লোক লস্কর নিয়ে ঘোড়ায় চড়ে শাদী করতে গেলেন। 7 দিন পর যুবরাজ বিয়ে করে ফিরলেন সঙ্গে চতুর্দলায় বউ, অপরূপ সুন্দরী বউ, যেন লক্ষ্মী প্রতিমা। আবার রাজ্যে উৎসব শুরু হলো। 2 সপ্তাহ ধরে হই হই চলবার পর উৎসব যখন ঝিমিয়ে এসেছে, দূরের জ্ঞাতি গোষ্ঠীরা একে একে বিদায় নিচ্ছে, সেই সময় আমার পূর্বপুরুষ যশবন্ত সিং এর খেয়াল হলো তিনি শিকারে যাবেন। 2 মাস ধরে ভোট চলেছে, ছাগল ভেড়া সব শেষ হয়ে গেছে, জঙ্গল থেকে হরিণ মেরে আনতে হবে। 20 জন সঙ্গে নিয়ে যশবন্ত সিং তো বেরোলেন। হাতে বললাম, কাঁধে ধনুক। পূব দিকে পাহাড় পার হলে প্রকাণ্ড জঙ্গল, সেখানে হরিণ আছে, ভাল্লুকও মাঝে মাঝে দেখা যায়। ওদের ইচ্ছে ছিল 2 দিন ধরে জঙ্গলের শিকার খেলবেন, তারপর দ্বিতীয় দিন সন্ধ্যেবেলার শিকার নিয়ে ফিরে আসবেন। তখন হেমন্তকাল, গাছের সবুজ পাতা, মাটিতে সবুজ ঘাস। প্রথম দিন তারা খুব শিকার খেললেন, কয়েকটা হরিণ মারলেন। রাত হলে হরিণ আর ময়ূরের মাংস দিয়ে শিক কাবাব করে খেলেন। তারপর কচি ঘাসে বিছানায় শুয়ে পরম আরামে ঘুমিয়ে পড়লেন। দুপুর রাতে গোটা তাদের ঘুম ভেঙে গেল। তাই ঝড়গুড়ি উঠে বসলেন, মাটি তুলছে, তার দিকে গাছ আমার মনসে ডালপালা নাড়ছে। ঘোড়াগুলো ভয় পেয়ে দাপাদাপি শুরু করে দিয়েছে। মাটি তোলাতেই বিকট ঢলঘরে আওয়াজ বেরোচ্ছে। প্রথমটা কেউ বুঝতে পারলো না কি হচ্ছে। তারপর বুঝলো তো ভূকম্প। সে কি ভূকম্প! সারা পৃথিবী তোলপাড় হচ্ছে, যে দাঁড়িয়ে উঠছে সে আছাড় খেয়ে পড়ে যাচ্ছে, যে শুয়ে আছে সে গড়াগড়ি খাচ্ছে। এমন ভয়ঙ্কর ভূকম্পে তল্লাশি কোনো পায়নি।
এইভাবে চলবার করা পৌঁছতে ভূকম্পের বেগ কমে এলো, মাটি স্থির হলো। যশবন্ত সিং তার সঙ্গীরে নিয়ে বসে আছেন। চারদিকে অন্ধকার, রাত কত জানার উপায় না। মনের মধ্যে তো প্রহরের ঘন্টা বাজে না। সকলের মন বাড়ি ফেরার জন্য অধীর। না জানি কি হচ্ছে সেখানে। সকলের স্ত্রী পুত্র পরিবার আছে, কিন্তু এই অন্ধকারের পথ চিনে ফিরে যাওয়া যে অসম্ভব। অবশেষে রাত থাকলো। উভয়ের আকাশে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে যশবন্ত সিং তার সঙ্গীতে নিয়ে ঘোড়া ছোটালেন। জঙ্গল থেকে নন্দনগড়ের দূরত্ব যদিও 5-6 ক্রোশের বেশি নয়, তবু মাঝখানে পাহাড়। সংকট পথে ঘুরে ফিরে সাবধানে, বহুত সাবধানে সে ঘোড়া চালাতে হয়। তারা যখন পৌঁছলেন তখন বেলা দুপুর। নানা রকম আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা ফিরেছেন। ফিরে এসে যা দেখলেন তাতে তাদের বুকের স্পন্দন প্রায় থেমে গেল। নন্দনগড় দূরকার নয়, তার জায়গায় বিরাট একটা হ্রদ, একটা খোলা পানি নিয়ে টলমল টলমল, আর মাটির তলা থেকে জল উঠে এসে গৌঘরটাকে খানায় খানায় পড়ে গেছে। দূর এবং দৈর্ঘ্যের আশেপাশে যারা ছিল তারা একজনও বেঁচে নাই। যারা চাপা পড়েনি তারা ডুবে মরেছে। তখন যশবন্ত সিং এর বয়স কত হবে? 35 বছর। তার স্ত্রী ছেলে মেয়ে রাজবাড়িতে ছিল, সবাই মরেছে। যশবন্তের সঙ্গীদের অবস্থাও তাই, সবাই সব কুছ হারিয়েছে। সঙ্গে যে অস্ত্রগুলো ছিল তাছাড়া দুনিয়ায় আর কিছু নাই। কিন্তু তারা রাজপুত, এই দারুণ অবস্থাতেও তারা ভেঙে পড়লেন না। প্রথম শোকের ধাক্কা সামনে নিয়ে আবার সবকিছু নতুন করে গড়তে শুরু করলেন। এই যে মাকানটা দেখছো, এটা তখনকার সময় বাড়ি। মুখ থেকে বেশ খানিকটা দূরে, তাই বেঁচে গিয়েছিল। বাড়িটা তখন নিম্নস্তরের অতিথিদের জন্য ব্যবহার হতো। লাচি গাইয়েরা আসতো, দূরের বণিকরা সওদা নিয়ে এসে থাকতো। মাঝে মাঝে এখানে লাজ গান মুজরর মেহফিল বসতো। ভূকম্পে বাড়িটা বিলক্ষণ জখম হয়েছিল, কিন্তু না, একেবারে ভেঙে পড়েনি। যশবন্ত সিং তো এই বাড়ির মেরামত করে বাস হতে লাগে। দূর দূর থেকে লোক এনে গ্রাম বসালেন। নতুন লোকেরা মাটি কেটে নিজেদের ঘর বাড়ি তৈরি করলো। ঘর বাড়ির সঙ্গে পুকুর হলো, আর এই গ্রামের নাম হলো নন্দনপুর। এই সেই নন্দনপুর গ্রাম। যশবন্ত সিং আপনার সঙ্গীরা আবার শাদী করলেন, নতুন করে সংখ্যা পাতলেন। ধীরে ধীরে তাদের বংশধরের সংখ্যা বাড়তে লাগে। যথাকালে যশবন্ত সিং স্বর্গে গেলেন। তারপর 500 বছর কেটে গেল। আমরা যশবন্ত সিং এর বংশধরের এই গ্রামে, এই বাড়িতে এখনো বাস। কিন্তু নন্দনগড় রাজ্যের গৌরব আর ফিরে আসবে না। যশবন্ত সিং ছিলেন নন্দনগড়ের রাজার ভাই। ভূকম্পের পর তিনি নিজেকে রাজা বলে ঘোষণা করেছিলেন। নামে রাজা। নন্দনগড় রাজ্যের সর্বনাশের খবর পেয়ে প্রতিবেশী রাজারা তাদের লাগোয়া জমি সব গ্রাস করে নিল। যশবন্ত সিং এর ঢাকায় নয়, সইল না। কিসের জোরে রাজ্য রক্ষা করবেন? শেষ পর্যন্ত নন্দনপুর গ্রামের চারপাশের 1000 খানিক বিঘে জমিন রয়ে গিয়েছিল। এই 1000 বিঘে জমিনই এখন আমাদের, কি বলবো, আমাদের একমাত্র সম্মান। আর সম্মান আমাদের বংশের সাবেক চাল চলন, বুঝলে? হ্যাঁ, আমি এখনো বজায় রেখেছি। যতদিন ক্ষমতা থাকবে ততদিন আমি এটা বজায় রাখবো। চুপ করলেন। এর মধ্যে চাঁদ প্রায় মাথার উপর। চারিদিকে দৃশ্য যেন 500 বছর আগেকার স্বপ্ন দেখছে। একটা পাপিয়া দূরের আম বাগান থেকে বুক ফাটা ডাক ডেকে উঠে। পঙ্কজ আস্তে আস্তে বলল, দুর্গদোষে গিয়ে যে গহ্বর হয়েছে, আপনি বললেন তা জলে ভরে গিয়েছিল, কিন্তু এখন তো জল নেই। না, এখন জল নেই, এটা আমার মনে আছে। 35 বছর আগেও খাদের মধ্যে কাদা ছিল। বর্ষার সময় জল জমত, লোকেরা গিয়ে সব বেঙাচি ধরে ধরে খেত। তারপর ক্রমে কাদা শুকিয়ে গেল। ভেবে দেখো, 500 বছর লাগলো জল শুকোতে। আস্তে আস্তে ওই নদীটা বুঝে গেল। তাই হবে। এখনই যদি খাদে লেগে মাটি করা হয় না, তাহলে হয়তো নন্দনগড় দুর্গ খুঁজে বার করা যাবে। না হয়তো চায়, কিন্তু অত বড় ঘটনে নামবে কে? কারো সাহস নেই বাবা। তাছাড়া দুধ খুঁড়ে বার করা তো 2-4 জন লোকের কাজ নয়। দুধের মধ্যে অনেক সোনা দানা হীরা জহরত চাপা পড়ে আছে।
ওটা বার করতে হলে 500 জন লোক তো দরকার। অত লোক পাবো কোথায়? তাদের মজুরির টাকা বা আসবে কোত্থেকে? আমার অনেক হলো না। শুনেছি সরকারি প্রত্নতত্ত্ব বিভাগ আছে, তারা হয়তো করবেন। পরদিন ভোরবেলা হনুমন্ত ঘুম ভেঙে দেখলো পাশে খাটে পঙ্কজ নেই। তার বুঝতে বাকি রইল না পঙ্কজ কোথায় গিয়েছে। সে তাড়াতাড়ি উঠে মুখে চোখে জল দিয়ে খাদের পাড়ে ছুটে তেঁতুল গাছের তলায় পঙ্কজ বসে আছে, তার দৃষ্টি নিচে খাদের দিকে। হনুমান তার পাশে গিয়ে দাঁড়ালো, কিন্তু পঙ্কজ জানতে পারল। হনুমান তখন বলল, তোর কি মাথা খারাপ আছে? পঙ্কজ তার দিকে যেন তার প্রশ্ন শুনতে পায়নি, এমন ভাবেই বলল, বন্ধু বুঝলি, একটা না মতলব মাথায় এসেছে। অনুসন্দিগ্ধ ভাবে তাকাতে তাকে প্রশ্ন করল, কি মতলব? আমি খাদে নামবো, যে দেখবো দুর্গের মধ্যে ঢোকবার কোনো রাস্তা আছে কিনা। তুই একটা বদ্ধ পাগল, খাদে নামবি কি করে? লাফ মেরে? কোথাও নামবার কোনো রাস্তা নেই। আরে রাস্তা আছে, এই তেঁতুল গাছের দড়ি বেঁধে ঝুলিয়ে দেবো আর দড়ি ধরে নামবো। আমি খুব সহজে দড়ি বেয়ে ওঠানামা করতে পারি রে। নেই ওসব চলবে না, চলো হট বাড়ি যাই। দুই বন্ধুতে তর্ক বেঁধে গেল। হনু যেতে দেবে না, পঙ্কজ না ছুটবে না। শেষ পর্যন্ত হনু বলল, হে ভগবান, তুই যদি নামে আমিও নামবো, তোকে একলা নামতে দেবো না। আরে তা কি করে হবে? তুই উপরে থেকে দড়ি পাহারা দিবি। মনে কর আমরা দুজনে খাদে নেমেছি, আর কেউ একজন এসে যদি দড়ি খুলে নিয়ে চলে যায়, তখন কি হবে? বাউজি যদি জানতে পারে, তোমাকে ঘরে বন্ধ করে রাখবেন। চল ও দেখো না। বাড়ি ফিরতে ফিরতে হনু বলল, আচ্ছা এই বাদ না, অত লম্বা দড়ি বা কোথায় পাওয়া যাবে? এই 10 হাত 20 হাত দড়ি গুলো তো চলবে না, 50-60 হাত দড়ি চাই, সমঝা? তোদের গোয়াল ঘরে তো অনেকগুলো গরু আছে, সেই গরু বাঁধা দড়ি জোড়া দিয়ে লম্বা করা যাবে না? হনু উত্তর দিল। তার মনেও সাড়া জেগেছে, অ্যাডভেঞ্চারের উত্তেজনা সাহেবরে বইতে আরম্ভ করেছে। তবু সে দ্বিধা ভরে বলল, দেখ খাদের দিকে লালকা কই মানে একটু যায় না, কিন্তু যদি কোন রকমই জানাটানি হয়ে যায়, আরে জানাজানি হতেই দেবো না, তুই চুপি কাজ করবো। সমস্যার নিষ্পত্তি হলো, কিন্তু বুঝে গেল হনুও রাজি। এত বড় অ্যাডভেঞ্চারের লোক কতক্ষণ সামনে থাকে যায়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর পঙ্কজ তার বিছানায় লম্বা হয়েছে, এমন সময় হনুমান দেশে তার পাশে বস বলল, শুন বাউজি কাল ভোরে পাটনা যাচ্ছেন। হ্যাঁ পুলিশকে? তাহলে তো লাইন ক্লিয়ার। পঙ্কজ উঠে বসলো, কিন্তু হনুমন্তের মুখ দেখে থমকে গেল। কেন রে হনু, পাতলা যাচ্ছেন কেন? মত পুছে আর বিয়ের নিমন্ত্রণ পত্র ছাপাবেন, জেভার গয়না ও জুড়িয়ে কাপড় চোপড় কিনবেন। পঙ্কজ চুপ করে রইল। হনু তখন মিরাপি করে বলল, ভাই ও বললাম, তুই একবার চেষ্টা করে দেখ না পঙ্কা, ওর কথা বাউরি শুনতেও তো পারেন। আরে বাবা তুই নিজেই বল না। ওই বাবা, অত সাহস আমার নেই। মাকে বলেছিলাম, তিনি তো হেসে উড়িয়ে দিলেন। আচ্ছা আমি বলবো খন। সেদিন সন্ধ্যের পর রঘুবীর সিং চাতালে বসে গড়গড়াটাতে পঙ্কজ তার কাছে গিয়ে বসে। আজ রঘুবীর সিং এর গায়ে সাধারণ সাজ পোশাক, তার কুণ্ডল গলায় হার নেই। তিনি হেসে বললেন, গল্প শুনবে নাকি? আরে আরো অনেক গল্প আছে, মজার সব গল্প। হ্যাঁ আপনি চাচাজি গল্প আরেকদিন শুনবো, যদি অনুমতি দেন। হনুমন্তের বিয়ের সম্বন্ধে একটা কথা বলি। আমি কাল পাটনা যাচ্ছি শাদির বাজার করতে। আর কি বলবে বলো? এই মানে গিয়ে বিয়ে কবে স্থির করেছেন? শ্রাবণ মাসে ত্রয়োদশী তিথিতে, আজ থেকে 1.5 মহিনা পর। চাচাজি হনুমন্তের না এখন বিয়ে করার ইচ্ছে নেই, ওর এখন পড়াশোনা করার ইচ্ছে। আহা করুক না পড়াশোনা, আমি কি মানা করেছি নাকি? আমি কি ওকে কলেজ থেকে ছাড়িয়ে নিচ্ছি? না, তবে চাচাজি ওর ইচ্ছে গুলো গিয়ে দেখো বাবা, আমাদের বংশে কি বলে না, ওই আবহমান কাল একটা নিয়ম চলে আস, ছেলের 18 বছর বয়স হলে তার শাদী হবে। হনুমন্তের তো ভয়টা কিসের? এত মানে এত ছোট মেয়ের সঙ্গে ছেলে মানুষ আর কাকে বলে? আরে বউ তো আর বিয়ের সঙ্গে সঙ্গে শ্বশুর ঘর করতে আসছে না, 3-4 বছর বাপের বাড়িতে থাকবে, তারপর গৌড়া হবে, তখন না শ্বশুরাল মেয়ে আসবে। এর মধ্যে হনুমান যত ইচ্ছে পড়ুক, বিয়ে MA পাস করুক। আরে বাবা আমি কি মানা করেছি নাকি? এরপর আর তর্ক করা চলে না। পঙ্কজ ফিরে এসে হনুমানকে বলল। হনুমান তো মুখ গোছ করে রইল, তারপর বলল, তাহলে আমি পালাবো। चला जाएगा यहाँ से, पालाबो पालाबो, राजी हो जाबो, पर ये शादी मैं नहीं करने वाला।
পরদিন সকালে রঘুবীর সিং দুজন গুমস্তার সঙ্গে নিয়ে পাটনা চলে গেলেন। হনুমন্তের মন খারাপ। পঙ্কজ তাকে নিয়ে পরামর্শ করতে বসল। হনুমন্ত বলল, দেখ, আমার কিছু ভাল লাগছে না, যা করবার তুই কর, আমিও সঙ্গে আছি। পরামর্শ করে স্থির হলো প্রথমে দড়ি জোগাড় করতে হবে। সেটা এমন কিছু শক্ত কাজ নয়। গোয়াল ঘরে লাগাও গুদাম ঘরে প্রচুর সনের দড়ি আছে। আসল সমস্যা দাঁড়ালো, দুজনেই যদি খাদে নামে তাহলে দড়ি আগলাবে কে? পঙ্কজ বলল, এই ছিদিরামকে দলে টানলে কেমন হয় বলতো? ও বাবা, ছেদিরাম গরু গাড়ি চালায় বটে, কিন্তু ভয়ঙ্কর প্রভু ভক্ত। হ্যাঁ, শটান গিয়ে মাকে বলে দেবে, সব ভঙ্গুল হয়ে যাবে। সমস্যা রয়েই গেল। গ্রাহক একটা কিছু করা যাবে এই ভেবে তারা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দড়ি নিয়ে বেরোল। দুপুরের কড়া গরমে সবাই ঘরে ঢুকে ঘুমোচ্ছে, কেউ তাদের গতিবিধি লক্ষ্য করলো না। আমবাগান দিয়ে যাওয়ার সময় তারা মৌনি বাবার আস্তানার সামনে দিয়ে গেল, কিন্তু বাবাকে দেখতে পেল না। তখন তারা খাদের দিকে চলল। পার হয়ে তেঁতুল তলায় পৌঁছে তারা দেখলো মৌনি বাবা তেঁতুল গাছের ছায়ায় পদ্মাসনে বসে আছেন। তাদের দেখে মিটি মিটি হেসে বললেন, বাম 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 বাম। দুজনে অবাক হয়ে চেয়ে, তবে কি বাবা তাদের প্ল্যান বুঝতে পেরেছে? তারা তার কাছে গিয়ে বসে তাকে প্রণাম করে তাদের প্ল্যানের কথা বলল। শুনে বাবা কিছু বললেন। দড়িগুলো টেনে নিয়ে পরীক্ষা করে দেখলেন নতুন সনের 8-10টা দড়ি, প্রত্যেকটাই 8-10 হাত লম্বা, কুমোর দড়ির মতন মোটা আর মজবুত। বাবা প্রত্যেকটি দড়ির মাঝে মতো করে গেরো বাঁধলেন যাতে হাত পিছিয়ে না। তারপর দড়িগুলোকে ঝুড়ে ঝুড়ে লম্বা করলেন। 80-90 হাত লম্বা দড়ি ছিল। দড়ির একটা খুঁট তেঁতুল গাছের ডালে বেঁধে বাবা দড়ি খাদে ফেলে দিলেন। দড়ি ঝড়ে লাগে। বাবা তখন গরু তুলে দুই বন্ধু পানে চাই। হনুমন্ত বলল, এই না, আমি আগে নামবো। না, আমি আগে নামবো। হনুমন্ত কাতর ধরে মৌনি বাবার পানে তাকালো। বাবাজি, আপনি বলুন কে আগে না হয়, ওর যদি কোনো ঘটনা হয় আমি আমি মুখ দেখাবো পুকুরে। আর তোর দুর্ঘটনা হতে পারে না, তাই তো? বুদ্ধিটা আমি বের করেছিলাম। দুর্ঘটনা যদি হয় আমারই হওয়া উচিত। বাবাজি, আপনি বলুন কে আগে নামবে। বাবা পঙ্কজের দিকে আঙুল দেখালেন। পঙ্কজ মহানন্দের জুতো খুলে মালকোচা বেঁধে তৈরি হলো। তার গায়ে শুধু কামিজ রইল। গিঁট বাঁধা দড়ি ধরে ওঠানো করা খুব শক্ত নয়। হাত এবং পা দিয়ে দড়ি ধরা যায়। পঙ্কজ দড়ি ধরে সাবধানে খাদের মধ্যে নেমে গেল। হনুমন্ত তেঁতুল গাছের ডাল ধরে নিচের দিকে চেয়ে রইল। বাবা প্রসন্ন মুখে গাছতলায় বসে রইলেন। দড়িটা টান হয়েছে। 4-5 মিনিট পরে আলগা হয়ে গেল। বুঝে গেল পঙ্কজ মাটিতে পা দিয়েছে। মাটিতে নেমে পঙ্কজ দড়ি ছেড়ে এদিক ওদিক ডাকে দেখল পাথুরে এবড়ো খেবড়ো মাটির উপর ঝোপঝাড় শুকিয়ে ডাঁটা সার হয়ে গেল। ওই ঝোপঝাড়ের ভেতর দিয়ে পায়ে হাঁটা রাস্তার মতো একটা দাগ দূরে উঁচু ডিপি দিকে চলে গেছে। ওই ডিপিটাই বোধ হয় রাজবাড়িছে। বন্ধ পঙ্কজের নাকে আসছে। তার উত্তেজিত মন এতক্ষণ তা লক্ষ্য করে। এখন পিছনের দিকে তাকে হেঁটে শুকনো ঝোপঝাড়ের তলা থেকে একটা মানুষের পা বেরিয়ে আছে। পঙ্কজ সেখান থেকে একটু দূরে সরে গিয়ে একটা পাথরের উপর বসে দড়িটা নড়তে আরম্ভ করেছে। তার মানে হনুমান চাপছে। তারপর উঠে গিয়ে দড়িটা টেনে ধরলে। কিছুক্ষণ পরে হনুমান নেমে তার পাশে দাঁড়াল। একটু নিচে নিয়ে বলল, কি মজার, 500 বছর পরে এখানে মানুষের পা পড়ল। তারপর নাক শিখিয়ে বলল, কিসের পয়টা বন্ধ করে হচ্ছে রে পয়টা? হ্যাঁ, ওই যে দেখ, আমরা প্রথম নয়, আমাদের আগু এখানে মানুষের পা পড়েছে। হনুমান কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে চেয়ে রইল। তারপর ঝোপের কাছে গেল। পঙ্কজ নাকে কাপড় দিয়ে কাছে গেল। দুজনে ঝোপের শুকনো ডালপালা সরিয়ে দেখল একটা মানুষ পড়ে পড়ে আছে। তার গায়ে এবং মুখের উপর একরাশ দড়ি পাকিয়ে পড়েছে। মানুষটার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু শরীরের জটটা দেখা যাচ্ছে। তাতে মনে হয় তার হাড়গোড় ভেঙে চুর হয়ে গেছে। তাল পাকানো দড়িগুলো সরিয়ে নেবার পর মৃত লোকটার মুখ দেখা গেল। হনুমান তীক্ষ্ণ নিঃশ্বাস নিয়ে বলল, এই উড়াম না পিন। মৃত্যু শেখির মুখের পানে চেয়ে থেকে হনুমান শঙ্কা ভরা চোখে পঙ্কজের পানে তাকালো। পঙ্কজ এক দৃষ্টে বিভৎস পড়ার পানে চেয়েছে। বলল, ওর কোমরের কাছে ওটা কি চকচক করছে? মৃতের পরনে ধুতি ছাড়া আর কোনো কাপড় ছিল। কোমরে গীত মালা। হনুমান চোখ বুঝে সেই দিকে হাত বাড়িয়ে মুখটি কিছু তুলে নিল। তারপর হাত খুলে দেখলো এক মুঠো মোহর। দুজনে অবাক হয়েছে। তারপর দূরে সরে গিয়ে পাথরের উপর পড়ল।
ফেকু অনেক উপরে উঠে, কিন্তু তেঁতুল গাছ বরাবর পৌঁছবার আগে দড়ি খুলে যায়। ফেকু 50-60 হাত নিচে পড়ল, গাছটিও একেবারে থেতো হয়ে গেল। লোকে জানে ফেকু পাটনায় গিয়েছে, কেবল মনেই বাবা বোধ হয় আসল কথা জানতে। হনুমান চিন্তায় ডুবে গিয়েছে। পঙ্কজের কথায় চমক ভাবল, দুপুর গড়িয়ে গেছে, যা ভাববার পরে ভাবা যাবে। এখন চল দেখি রাজবাড়িতে কোথায় কি আছে। হনুমান উঠে দাঁড়াল, মোহরগুলো মেলে ধরে বলল, এ তো মোয়ানোর, এগুলো কি হবে? কি আর হবে? তোদের জিনিস, তোদের পূর্বপুরুষের সোনা ফেকু চুরি করেছিল, এখন তোরা নিবি। হনুমান একটু দ্বিধা ভরে মোহরগুলো রুমালে বেঁধে পকেটে রাখল, বলল, ঝোপঝাড়ের ভেতর দিয়ে অস্পষ্ট পায়ে হাঁটা পথের রেখা। ওরা সেই রেখা ধরে চল, রেখাটা এঁকে বেঁকে টিপি ঢাপা এড়িয়ে বড় ঢিপির দিকে গিয়েছে। ফেকুর যাতায়াতের ফলে বোধহয় পথ তৈরি হয়েছে। বড় ঢিপিটা দূর থেকে দেখেও বেশ বোঝা যায় একটা প্রাসাদ বহু কাল জলের তলায় থাকার পর কাদা আর পাঁকের নিচে চাপা পড়েছে। জল শুকিয়ে যাবার পর প্রাসাদের আদল ও গড়ন জমাট বাঁধা কাদার ভেতর দিয়েও বেশ আন্দাজ করা যায়। একতলাটা মাটির নিচে বসে গেছে, দোতলা এবং চিলে কোঠা উঁচু হয়ে আছে, তার সারা গায়ে কাঁটা গাছের জঙ্গল। ঢিপির কাছে পৌঁছে তারা দেখল ফেকুরামের পায়ে হাঁটা পথ শেষ হয়নি, ঢিপির গা ঘেঁষে পাশের থেকে গেছে। তারা মোড় ঘুরে কয়েক পা গিয়ে তারা থমকে দাঁড়িয়ে পড়ল। ঢিপির গায়ে একটা সুরঙ্গের মুখ, তার পাশে একটা গাঁইতি আর একটা ঘন্টা দাঁড় করানো রয়েছে। তারা সুরঙ্গের কাছে গেল। শুধু গাঁইতি আর ঘন্টা না, সুরঙ্গের মুখের মধ্যে রয়েছে এক হ্যারিকেন লঙ্ক। সুরঙ্গের ভেতরে দুর্ভেদ্য অন্ধ। সুরঙ্গ কোথায় কত দূর গিয়েছে বোঝা যায় না, তবে একটা মানুষ নিচু হয়ে যার মধ্যে ছুটতে পারে। গিয়ে কিন্তু একবার মুখ চাওয়া যাবে, বলা করার কিছু ছিল না। একুনাপিত তমজোর করে এই সুরঙ্গ কেটে ভেতরে ঢুকেছিল এবং মোহরের সন্ধান পেয়েছিল, যা অতি বড় খোঁজ। পঙ্কজ হাত বাড়িয়ে লণ্ঠনটা বাইরে আনলো। দেখা গেল তার খোলের মধ্যে তেল আছে। শুধু তাই নয়, লণ্ঠনের মাথার ওপর বিস্তাইয়ের বাক্স। ফেকুরা খুব বোঝানো ছিল, সব রকম ব্যবস্থা করে রেখে গেছে। লণ্ঠন ফেলে পঙ্কজ বলল, চল এবার 40 জনের গুহায় প্রবেশ করা যাক। ফেকুরাম অনেক কাজে গিয়ে রেখেছে, সত্যি না থাকলে আমরা যে কি করতাম। লণ্ঠনের হাতল দাঁতে কামড়ে ধরে পঙ্কজ হামাগুড়ি দিয়ে সুরঙ্গের মধ্যে ঢুক। হনুমান তার পেছনে। যদিও মাথার ওপর বেশ খানিকটা জায়গা আছে, তবু হামা দিয়ে অগ্রসর হওয়াই সুবিধে। লণ্ঠনের আলো মোটামুটি দেখা যায়। 10-12 হাতে এগিয়ে যাবার পর পঙ্কজ বলল, মনে হচ্ছে তোর রাজবাড়ির পাকা মেঝে এসে গেছে রে, তাই নাকি? দুজনে সাবধানে উঠে দাঁড়াল। হ্যাঁ, মাটির সুরঙ্গ শেষ হয়েছে, দুপাশে পাথরের দেওয়াল। আদৌজ পঙ্কজ লণ্ঠন তুলে ধরে দেখতে লাগল একটা লম্বা বারান্দার মতন জায়গা। প্রকৃতির বিচিত্র খেয়ালে ভূমিকম্পের ঝাঁকুনিতে ভেঙে পড়েনি, তার মধ্যে বেশি কাদামাটিও জমেনি। বারান্দার বাঁ দিকে দেওয়ালে আগে বোধ হয় দৌড়ের কপাটছে, এখন কপাটা দৃশ্য কেবল দৌড়ের খোকল দেখা যাচ্ছে। এই খোকলের মধ্যে আবার সুরঙ্গ, কিন্তু বেশি লম্বা না। 2-4 হাত গিয়ে আবার একটা ঘরের মতন যায়। সেখানে ঢুকে ওরা লণ্ঠন ধরে চারিদিকে দেখে ঘরটার কিছু মাটি চলেছে। কেউ সম্প্রতি মাটি খুঁড়ে খুঁড়ে পরিষ্কার করেছে। ভেকুরাম ছাড়া আর কি হতে পারে? হয়তো এই ঘরের কাঠের সিন্ধুকে দামি জিনিস ছিল। কাঠের সিন্ধুক নষ্ট সবকিছু বহুকাল নষ্ট হয়ে গেছে, কেবল সোনা হিরে মুতি নষ্ট হয়নি। ভেকু সেই সব জিনিস সংগ্রহ করতে আসে। এখন ঘরে সোনা দানা আর কিছু। ঘর থেকে বেরিয়ে এসে তারা বারান্দা দিয়ে সামনের দিকে চলল। আর কিছু দূর গিয়ে বারান্দা শেষ হল, সামনে দেওয়াল। ওরা আলো ধরে দেখল দেওয়ালটা পাথরের, তার মাঝখানে দলের মতন চৌকুশ জায়গায় কাদা আর পাক জমাট হয়ে সিঁড়ির মতন শক্ত হয়ে গেছে। ওরা দোকানে দেখল দেওয়ালের মতন পুরো নয়, ওর বাড়ি হয়তো আরো একটা ঘর আছে। হনুমান বলল, এই দেয়ালির গায়ে গায়ে ঠিক দাগ। রেকু বোধহয় বাংবার চেষ্টা করছিল। ও ঘরের সব সোনা দানা শেষ করে দাদা এই ঘরে ঢোকার চেষ্টা করেছে, বুঝলি? এখনো আজ আর নয়, এবার চল। সময়ের কোনো আন্দাজ নেই, হয়তো গিয়ে দেখবি সন্ধে হয়ে গেছে। হ্যাঁ ভাই, মনি বাবা তেতুলতলায় বসে দড়ি পাহারা দিচ্ছে। আজ চল, কাল আবার আসা যাবে। দুজনে বাইরে ফিরে লণ্ঠন নিভিয়ে রেখে বাইরের মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নিই।
সন্ধ্যে হয়নি বটে, কিন্তু নিচে রোদ নেই। দূরের ওই তেঁতুল গাছের পাতায় নিবন্ত সূর্যের সোনালি আলো ইন্ডেন করছে। যেতে যেতে হনুমান বলল, আচ্ছা ফেকুরামের মোড়াটা নিয়ে কি করা যায় বলতো? উপরে তোলা আমাদের কর্ম নয়, আর উঠলেই গায়ে জানাজানি হবে, আমাদের এই গোপন কোথাও পাস হয়ে যাবে। কিন্তু উনি নন্দী বাবাকে ব্যাপারটা জানাতেই হবে। আমার মনে হয় তিনি অন্য কাউকে কিছু বলবেন না, কিন্তু আমাদের পরামর্শ দিতে পারেন রে। দড়ি যেমন ঝুলছিল তেমনই চলছে। প্রথমে পঙ্কজ ওপরে উঠে গেল। সে পৌঁছানোর পর হনুমান উঠল। মুন্নি বাবা দড়ি আগে বসেছে, বললেন বাম বাম। ওরা তখন মুন্নি বাবার সামনে বসে সব করা। বাবা মন দিয়ে শুনলেন। শেষে হনুমান বলল, বাবাজি বাবাজি কাল কাল আবার আমরা নামবো, একটু সকাল সকাল আসবো। আর এই ফেকুর মোড়াটা নিয়ে কি হবে বাবা? বাবা হাত তুলে আসে, যেন বললেন, ভাবিস সব ঠিক হয়ে যাবে। গাছের ডাল থেকে দড়ি খুলে নিয়ে তারা মনি বাবার সঙ্গে আমবাগানে, সেখানে চালা ঘরে দড়ি লুকিয়ে রেখে বাড়ি ফিরে গেল। তাদের অভিযানের খবর কেউ জানল না। সন্ধ্যের পর ঘরে তোর বন্ধ করে তারা পরামর্শ করতে বসে। হনুমন্ত বলল, একটা বড় ভুল হয়ে গেছে পাখা, বড় ভুল। মোহরগুলো মনি বাবার কাছে রেখে গিয়ে হতো, বাড়িতে রাখার জায়গা নেই, বাইরে রাখলে চাকরদের নজরে পড়বে। মাকে দিলে মা জানতে চাইবে কোথা থেকে এলো, কি করি বলতো? পঙ্কজ ভাবতে লাগলো। কিছুক্ষণ পরে হনুমন্ত নিজেই বলল, এই কাজ করা যাক, ওগুলোকে তোর সুটকেসে রেখে দে, তেরা সুটকেসে কেউ খুলবে না। আচ্ছা তাই কর। মোহরগুলো পঙ্কজের সামনে রেখে চাবি লাগিয়ে তারা আবার মুখোমুখি বসল। পঙ্কজ বলল, কাল আবার সকাল সকাল বেরোতে হবে। এই শোন, তোর মা আবার কিছু সন্দেহ করবেন না তো? হনুমান একটু ভেবে বলল, মাকে যদি বলা যায় আমরা জঙ্গলে পাখি শিকার করতে যাচ্ছি, তা মা কিছু সন্দেহ করবে না। এক মুশকিল হ্যাঁ, বন্দুকটাও তো নিয়ে যেতে হবে, বন্দুক কার্ট্রিজ এসব সঙ্গে নিতে হবে। উপায় কি? ওগুলো মনি বাবার ছবিতে রেখে গেলেই হবে। একটা জোরালো আলো যদি নিয়ে আসা সম্ভব হতো রে। লন্ঠনের আলোটা না ভালো করে দেখা যায় না। না ঠিক হয়েছে, বাউজির একটা বড় টর্চ আছে, দিনের মতো আলো হয়, সেটা চুরি করবো। রাত্রি খাবার সময় হনুমান মাকে শিকারে যাওয়ার কথা বলে রাখে। মা বললেন, এই জ্যৈষ্ঠ মাসে দুপুরে পাখি কোথায় পাবি রে? সে না পাই বন্দুক গাড়ে করে ঘুরে বেড়াবো। তা বেড়াস, সন্ধ্যের আগে ফিরে আসবি কিন্তু। পরদিন বেলা 10টা নাগাদ দুই বন্ধু খেয়ে দিয়ে তৈরি হয়ে বেরোল। হনুমানদের কাঁধে দোনলা বন্দুক, পঙ্কজের হাতে টর্চ আর কার্তুসের ধ্বনি। আমবাগানে গিয়ে তারা দেখল মৌনি বাবা ধনির সামনে বসে আছে। হনুমান বলল, বাবাজি এই বন্দুকটা চোপড়িতে রেখে রস্সি নিয়ে যাব। বাবা মাথা নাড়লেন, হাত বাড়িয়ে বন্দুকটা নিজের হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। তারপর হনুমান যখন দড়ির কুণ্ডলি এক জায়গা থেকে বার করে আনলো, তখন তিনি বন্দুক কাঁধে ফেলে কার্তুজের থলি হাতে তেঁতুল গাছের দিকে পা বাড়ালেন। দুদিন মুখ, হয়তো বাবা নিজের শূন্য আত্মারায় বন্দুক ফেলে রেখে যেতে চান না। ঘর থেকে কেউ যদি তুলে নিয়ে যায়। তেঁতুল তলায় পৌঁছে বাবা প্রথমে দড়ি রাখতে পাও তেঁতুল গাছের ডালে বেঁধে ফেললেন। অন্য খুঁটে বন্দুক আর কার্তুজের থলি বেঁধে নিচে নামিয়ে দিই। তারপর হনুমানকেই ছাড়া করল। আজ হনুমান আগে নামলো, পরে বলল। তারা আন্দাজ করলো বাবার ইচ্ছে বন্দুকটা তাদের সঙ্গে থাকে। নিচে নেমে আর একটা নতুন দৃশ্য পেয়ে, যেখানে ফেকুরামের মৃতদেহ পড়েছিল সেখানে 10-12টা শকুনি। শকুনিটা খুবই ব্যস্ত। দুই বন্ধু সেদিকে আর তাকালো। তাড়াতাড়ি দড়ি থেকে বন্দুক আর থলি খুলে নিয়ে রাজবাড়ির দিকে যেতে যেতে হনুমান বলল, বাবা নিশ্চয়ই আসবেন, শকুনি আসবে। কি আমি শোন, শকুনিটা হলো প্রকৃতির সেরা মুদ্রা ফরাস। আমরা যখন মহা নাড়াচাড়া করছি না, তখনই বোধ হয় ওরা দেখতে পেয়েছে। কিন্তু বাবা আজ আমাদের সঙ্গে বন্দুক দিলেন কেন ভাই? এখানে কি জন্তু জানোয়ার আছে নাকি? ওই কাল তো কিছু চোখে পড়েনি। যাকে বন্দুক সঙ্গে আছে সেটা ভালো ব্যাপার। বাঘ ভাল্লুক না থাক, সাপ ফাপ তো থাকতেই পারে। সুরঙ্গের সামনে পৌঁছে পঙ্কজ বলল, আজকের প্রোগ্রাম কি? ফেকুরান যে দেয়ালটা ভাঙবার চেষ্টা করেছিল সেটা পেলে ভাঙতে হবে। ওখানে জরুর অনেক দামি মাল আছে, আমরা দুজনে একসাথ গাইটি আর আবুল চালানে ভাঙতে পারবো না? চেষ্টা করতে দোষ কি? আরে বলো, বলছি যে এরকম দামি মাল কি আশা করছিস? হ্যাঁ, তা কি বলা যায়, হয়তো কিছুই নেই। পর দুজনে মুখ বন্দুকের কার্তুজের থলি বাইরে রেখে লন্ঠন জেলে সুরঙ্গে। তাদের সঙ্গে রইল টর্চ, গাইতি আর সাবল। সুরঙ্গের শেষ বরাবর পৌঁছে হনুমান টর্চ জ্বাললো।
তীব্র আলোয় সংকীর্ণ সুরঙ্গ করে গেল। লণ্ঠনের আলো তার কাছে টিমটিম করতে লাগলো। লজনের টর্চ নামিয়ে রেখে ওরা শাবল আর গাইতে হাতে নিয়ে পঙ্কজ দেয়ালের সামনে গিয়ে দুহাতে শাবল তুলে বলল, শোন, একসঙ্গে এক জায়গায় লাগাবি। রেডি? শাবল আর গাইতি একসঙ্গে দেয়ালের গায়ে পড়ল। ঠং করে শব্দ হলো। শব্দ শুনে বোঝা যায় ইট পাথরের দেয়াল নয়, এবং বাদান গাইব এক চূড় বলল। আরো 8-10 বার শাবল গাইতি চালিয়েও কোনো ফল হলো। দেয়াল অটুট দাঁড়িয়ে রইল। পঙ্কজ আর হনুমান দুজনেরই গা ঘামে ভিজে গেছে, দুজনেই হাঁপাচ্ছে। হনুমান বলল, দম বন্ধ হয়ে আছে। সুরঙ্গের মধ্যে বায়ু চলাচল কম। ওরা ফিরে এসে সুরঙ্গের মুখের কাছে বসে খানিক চেরিয়ে নিল। বাইরের রোদ্দুর আছে বটে, কিন্তু সেই সঙ্গে বাতাসও আছে। গায়ের ঘাম শুকাতে না শুকাতে পঙ্কজের মাথায় বুদ্ধি খেলে গেল। অনু, কিরে, একটা কাজ করলে হয় না? এই প্রবণা বন্ধুকে দুটো টোটা পরে যদি একসঙ্গে ফায়ার করা যায়। হনুমান চোখ গোল গোল করে খানিক চেয়ে রইল। তারপর পঙ্কজের গলা জড়িয়ে ধরল। पंखा সাব্বাস, पंखा সাব্বাস, সাব্বাস তোর বুদ্ধি। এই কথা তো এতক্ষণ মাথায় আসেনি। দেখ पंखा দেখ, মৌনি বাবা নিশ্চয়ই অন্তর্যামী পুরুষ, তাই বন্দুকটা আমাদের সঙ্গে দিয়েছে। আচ্ছা, তুই পেহলেই কখনো বন্দুক ছুড়েছিস? অনেকবার ছুড়েছি, হাঁস মেরেছি, খরগোশ মেরেছি, আমার বাবারও তো বন্দুক আছে। ইয়া বাস, তো তুই ফায়ার কর। আহ, কেন? তুইও তো অনেক বন্দুক চালিয়েছিস। তা চালিয়েছি, পর বুদ্ধিটা তোর নে, বন্দুকে টোটা কর। দাদা, এখন না, এখন বলবো না, ভেতরে গিয়ে বলবো বড়। থলি থেকে পঙ্কজ কার্তুজগুলো বার করলো। 10টা কার্তুজের মধ্যে গোটা 6 এসএসজি। পঙ্কজ সেগুলো পকেটে পুরে বলল, চল, তুই টর্চ নিয়ে আগে যা। সুরঙ্গে ঢুকে প্রথমে হামাগুড়ি দিয়ে, তারপর খাড়া হেঁটে তারা দেয়ালের সামনে উপস্থিত। দুজনেরই মনে হলো তারা একটা বিরাট রহস্যের সামনে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ রে বহু, কত বক্সটা ফায়ার করবো রে? कम से कम 10-12 हाथ दौड़ मेरे उच्चारण चिट्ठी गाয়ে লাগতে পারে। पंखा, एक काम कर, তুই বরং এ বন্দুক আমাকে দে। আমি এ বন্দুক অনেকবার ছুড়েছি, এর দাগ আমি জানি। না, আমি ফায়ার করবো, কিন্তু বদ্ধ জায়গায় ভীষণ শব্দ হবে। কেন, তুই বরং কানে আঙুল দিয়ে থাকিস, মেয়েদের কানের পর্দা ফেটে যেতে পারে। আর তুই? আমি কানের উপর শক্ত করে রুমাল বাঁধবো। এই দেখ। রুমালকে কোনাকুনি ধরে দোপাট করে পঙ্কজ কপালের উপর বেঁধে দেন, কান চাপা পড়ে। তারপর বন্দুকের 2 নলি টোটা পুড়ে দেয়াল থেকে 10 পা দূরে গিয়ে দাঁড়ালো। হনুমান তার পাশে দাঁড়িয়ে 2 কানে আঙুল করে দিই। টর্চ জ্বালা হলো না, কেবল লণ্ঠন জ্বালা। এইবার ওয়াই তো এই ছোট শব্দ হয়। সঙ্গীত জায়গায় ধ্বনির সঙ্গে তবু যেন দৈত্য দানবের মতো লড়াই করতে। তবু থেকে খানিকটা মাটি ঘষে উঠে বুঝেছি। শোন, এই দেখ, দেওয়ালের ওদিকে হাওয়া নেই, এদিক থেকে হাওয়া ঢুকছে, তারই শব্দ। তার মানে দেওয়াল আলগা হয়েছে। আরেকবার বন্দুক ছুড়লেই রোক। এবার আমি বল। পঙ্কজ বন্দুকে 2 নলে আবার টোটা করে হনুমানদের হাতে দিল। নিজে মাথা থেকে রুমাল খুলে তার মাথায় বেঁধে দিলে। তারপর কানে আঙুল দিয়ে দাঁড়াল। হনুমান দেয়াল লক্ষ্য করে কোনা টিপল। প্রতিধ্বনির শব্দ থেমে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে আর একটা শব্দ হলো। টর্চটা পঙ্কজ কুড়ির খাঁজে চেপে রেখেছে। এখন সেটা জেলে সে দেয়ালের দিকে আলো পেল। দেখলো দেয়াল নেই, ছড়ার ধাক্কা খেয়ে ঘরের মধ্যে ভেঙে পড়েছে। দুজন একসঙ্গে সেই দিকে এগোল। টর্চের আলোয় একটি ঘরের অভ্যন্তর উদ্ভাসিত। বেশ বড় একটি স্বয়ং দরজা তুমি আগে ছিল, এখন দেয়ালে পরিণত হয়েছে। ঘরে অনেক রকম সেকেলে আসবাব সাজানো হয়েছে। কৌটপিনি, অধিকের ফিঙ্গার, দীপদণ্ড, আরো কত। এগুলো অস্পষ্টভাবে চোখে টর্চের তীব্র ছটা গিয়ে পড়েছিল। ঘরের মাঝ একটি বালুনকে শয্যা পাতা রয়েছে। বিচিত্র কারুকার্যে একটি বালুন। পঙ্কজের গলা প্রায় বুঝে গিয়েছে। সে অতি কষ্টে উচ্চারণ করল, পারছি। তুই, এটা তো তুই আর তোর হবু বউ রান্নাগাড়ি। কিছুক্ষণ কোনো কথা নেই। তারপর হনুমান স্বপ্নাচ্ছন্ন গলায় বলল, ওর নাম ছিল মৈথিলী। যাহারা 500 বছর আগে যা ছিল, এই জন্মেও তাই আছে। সে রাত্রে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আচানক গভীর রাত্রে এলো ভূমিকম্প, জলোচ্ছ্বাস। ঘরের দরজা জানলা দিয়ে হাওয়া বাতাসের চলাচল বন্ধ হয়ে গেল। তারপর কি হলো? ঘর থেকে বেরোবার উপায় নেই। ওরা আবার বিছানায় গিয়ে শুনে ঘরের হাওয়া ফুরিয়ে আসতে লাগলো। দীপদণ্ডে দীপ নিভে গেল। তোরা অজ্ঞান হয়ে পড়লি। তারপর তোদের মূর্ছা মহানিদ্রায় পরিণত হলো। হনুমান হঠাৎ ভয়ার্ত স্বরে বলল, আমার সব কথা মনে পড়ে যাচ্ছে। আমি আর মৈথিলী। সে আর বলতে পারল না।
তার গলা কাঁপতে কাঁপতে থেমে গেল। দুজনে হতবাক হয়েছে। এইভাবে কতক্ষণ যে কেটে গেল তার ঠিকানা নেই। কেবল টর্চের উগ্র আলো পালঙ্কের দুটি মুখের উপর স্থির হয়ে হঠাৎ পঙ্কজ চিৎকার করে উঠল। কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? তাদের চোখের সামনে এক অভাবনীয় ব্যাপার ঘটতে আরম্ভ করেছে। পালঙ্কের শোয়ার মধ্যেই অফুরের পুতুলের মতন ফুটে যেতে শেষ পর্যন্ত পালঙ্কে পড়ে রইল ঘুলো গোল মতন খানিকটা পদার্থ। রাত্রে পঙ্কজ আর হনুমান নিজের নিচের খাটে শুয়ে চিন্তা করছে। দুজনেরই মাথা উত্তপ্ত হয়েছে, বউ বাজছে, কিন্তু কথা কইবার মতন মনের অবস্থা নয়। মহাচ্ছন্ন মন নিয়ে তারা নন্দনগড়ের সুরঙ্গ থেকে বেরিয়েছে। কেউ কোনো কথা বলল না, নির্দিষ্ট পথে ফিরে চলল। দড়ির কাছে এসে পঙ্কজ আবছাভাবে অনুভব করল ভেকু নামের মরাগার সুগম্ভালো অদৃশ্য। ওপরে এসে মৌনি বাবার মুখে স্নিগ্ধ মধুর হাসি দেখে তারা বুঝতে পেরেছিল বাবা সবই জানেন বলে তাদের নন্দনগড় দুর্গের রহস্য সন্ধানে যেতে দিয়েছিলেন। তা কি করে জানলেন? হয়তো তার দৈব শক্তি আছে। সাধুরা সকলেই ভুল নয়, দু চারজন খাঁটি সাধু থাকতে পারে। দ্রব্যরাত্রে হনুমান উঠে এসে পঙ্কজের ঘাটের পাশে বসলো, বলল, গঙ্গা, হ্যাঁ গঙ্গা, ঠিকই আছিস? আছি রে। কি খবর? আমি ঠিক করেছি রামপুরারিকে বিয়ে করবো। তাহলে আর বিবাদী হবি না বলছিস? নেই, এখন নয়। 5-6 বছরের পুরনো বউকে বিয়ে না করলে আর নেয় হয়। পঙ্কজ উঠে বসলো। আচ্ছা ও আগের জন্য সব কথা তোর মনে পড়েছে? সব কথা নয়, অনেক কথা মনে পড়েছে। চেষ্টা করলে বোধ হয় সব কথাই মনে পড়বে। তোর বউয়ের নাম ছিল তো মৈত্রী, আর তোর কি নাম ছিল? আমার নাম ছিল রঘুনন্দন সিং। আগের জন্মে তো তোদের নামের বেশ যোগ মিলেছিল, তাহলে এই জন্মে গরমিল হলো কেন? কর্মিল কোথায়? আরে তুই হলি গিয়ে হনুমান, মানে হনুমান, আর তোর বউ রামদুলারি মানে সীতা। এর পদ গরমিল হলো না বলছিস? তুই কিছু জানিস না। আমার পুরা নাম হনুমন্ত রাজ সিং, মানে হনুমান নয়, হনুমানের মালিক। আমি ইয়ে বতা, হনুমানের মালিক কে? রামচন্দ্র, বুঝলি? বুঝলাম। এবার তুই আগের জন্মের গল্প বল, যা মনে আছে সব বলবি, কিন্তু কিচ্ছু বাদ দিবি না।